প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে সবাইকে ঈদ মোবারক। যে দীর্ঘদিন ধরে এই দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি অংশ, রাজনীতিবিদ, এখানে সেনাবাহিনীর আহ, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আছেন, তারাও দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন। আমরাও বলে আসছিলাম যে বিষয়টি, এবং সবার আগে ধন্যবাদ জানাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সহ যেসব বিচারকরা সেখানে আছেন। সেই সাথে সরকারকেও ধন্যবাদ জানাইতে চাই যে সেনাবাহিনীর 15 জনকে পিছমরা দিয়ে তারপরে এই ইয়াতে নিয়ে যাওয়ার জন্য, আজকে ট্রাইব্যুনালে হাজির করানোর জন্য। আপনারা জানেন যে তাদেরকে ট্রাইব্যুনালে শুনানির পর গারদে পাঠানো হয়েছিল। সেখান থেকে তাদের বিশেষ জেল, যেটা ওয়াকারের পালিত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, সে হঠাৎ করে খুব তাড়াহুড়ো করে, আপনারা দেখেছেন যে বিশেষ জেল, সাব জেল সেটা গঠন করেছে। সেই সাথে আমরা এই অনুষ্ঠানে আসার আগে আমাদের ব্যারিস্টার ফখরুল ভাই বলছিলেন যে নতুন একটি গাড়ি দেখেছেন আজকে, যে গাড়িতে করে তাদেরকে আনা হয়েছে। তো শীতাতপ নিয়ন্ত্রিত এই গাড়িতে করে আনা হলো। আমরা আজকে প্রাপ্তি যেমন আছে, এই প্রাপ্তির পাশাপাশি ওয়াকারের শয়তানি যে এখনো বন্ধ হয় নাই, সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। আমরা ব্রিগেডিয়ার হাসান নাসির, আপনাকে দিয়ে শুরু করি। কেমন দেখলেন আপনাদের সেনাবাহিনীর 15 জনকে? এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম এই ধরনের ঘটনা ঘটলো। প্রত্যাশা, প্রাপ্তি, ভালো লাগা, আরো চাওয়া কি কি বাকি আছে? ধন্যবাদ ইলিয়াস ভাই, এবং আমার সাথে সহালোচক বৃন্দ এবং দর্শক বৃন্দ যারা দেখছেন। এটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা, দুঃখজনক, লজ্জাজনক ঘটনা, এবং আমাদের সশস্ত্র বাহিনীর জন্য দায় মুক্তি বা কলঙ্ক মুক্তির একটা প্রচেষ্টার দিন হিসেবে আমরা মনে করছি। যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে অনেক ধরনের অপপ্রচারের অবসান ঘটেছে আজকে। যে সেনা সদস্যদেরকে বিচার সামরিক বাহিনীর কোর্টে কেন হবে না, কেন এটা আইসিটিতে আসবে, এই নিয়ে তর্ক বিতর্ক, এবং তাদেরকে সেনা হেফাজতে রেখে বিচার করা হবে, বিভিন্ন রকম তর্ক বিতর্কের পরে যেটা হলো, আমি মনে করি এটা একটা বিশেষ ব্যবস্থায় সিদ্ধান্তটা হয়েছে, যেটা ক্ষণস্থায়ী হওয়া উচিত, যেটা স্থায়ী হওয়া উচিত না। এরা যদি কোনো রাষ্ট্রীয় কাজে অপরাধী হতো, যে দায়িত্ব পালনে, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এই ধরনের কোন, যেরকম আমি উদাহরণ হিসেবে বলতে পারি, এনএসআই অতীতে এনএসআই ডিজি, ডিজিএফআই ডাইরেক্টর, তাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিভিন্ন ঘটনায় অপরাধী করে বিচার করা হয়। তাদেরকে নর্মালি কয়েদি হিসেবে ট্রিট করে জেলে, আদালতে আনা নেওয়া করা হয়, এবং জেলখানাতেও স্বাভাবিকভাবে তাদেরকে রাখা হয় কোন রকম ক্লাস ছাড়া। এই পরিপ্রেক্ষিতে যে অপরাধে এই 15 জন অফিসারকে দায়ী করা হয়েছে, মানবতার বিরুদ্ধে অপরাধ, সুতরাং, এবং এটা সামরিক আইনের কোন ধারায় বিচারের কোনো সুযোগ নাই। এই অপরাধটা তারা করেছে র্যাবে এবং ডিজিএফআই বা এনএসআই বা সেনাবাহিনীর বাইরে দায়িত্ব পালনকালে, এবং মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং এটার মামলা ফাইল হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল কোর্ট, যেটা অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলা বা পরবর্তী কোর্ট বা সশস্ত্র বাহিনীর কোর্টের উপরে অবস্থান করে। সেই আদালতের দায়েরকৃত ওয়ারেন্টের আসামিদেরকে হাজির করতে সেনা কর্তৃপক্ষ, আমি মনে করি, একেবারে শেষ দিনে, শেষ সময়ে এনে হাজির করেছে, যেটা উচিত ছিল না। সে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের যে পরিবর্তন নিয়েও যে প্রশ্ন করা হচ্ছে, সেটাও আমি অবান্তর মনে করছি। অতীতেও এই আইনের বিভিন্ন ব্যত্যয় ঘটনা হয়েছে, বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছে। আইসিটির অ্যাক্টে যেটা হয়েছে, যেটা বলা যায় বিচারের নামে অবিচার, সে ধরনের কিছু হবে না বলেই এই আইনকে মানে সঠিকভাবে আন্তর্জাতিক মান যাতে হয়, সেই জন্য একজন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট লয়ারকে রীতিমতন আইসিটিতে রেখে তার অ্যাডভাইসে কাজটা করা হচ্ছে, যেটা আইসিটির আইনটাকে যেন সুষ্ঠুভাবে প্রয়োগ হয়। সেই পরিপ্রেক্ষিতে দায়েরকৃত ওয়ারেন্ট, আমি মনে করি এটা সঠিক হয়েছে, এবং তাদেরকে অন্যান্য যে কোনো ক্রিমিনালের মতন হাজির করলে সেটা স্বাভাবিক ছিল। এসি বাসে যেটা অলরেডি আলাপ হয়েছে, এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। এই বিশেষ ধরনের বাংলাদেশে একটাই বাস আমাদের নজরে আসছে, আর যেন এরকম বাস আমরা না দেখি, বা অন্যান্য সকল আসামিদের মতনই যেন তাদেরকে ট্রিট করা হয়। এবং ক্যান্টনমেন্টে যেটা সাবজেল করে রাখা হয়েছে, আমি জানি না আরো যে বিচার কার্যক্রম চলছে
সেখানে যদি নতুন কোন আসামি হয়, সবাইকে ক্যান্টনমেন্টে এই সাব জেলে এই সীমিত এই বিল্ডিং এর কয়েকটা রুমে রাখা সম্ভব কিনা, তখন তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে, এই বিষয়গুলো আমি মনে করি বাংলাদেশের একটা স্ট্যান্ডার্ড রুলের আওতায় থাকা উচিত সবকিছু, এবং সবার জন্য যে আইন সমান, বিচার সমান, সেটাই প্রমাণ করা উচিত। কারণ আমরা জেলখানায় ইতিমধ্যে বিচারাধীন আসামি হিসেবে প্রধান বিচারপতিকে পেয়েছি, এবং প্রধান নির্বাচন কমিশনার আছেন, মন্ত্রীরা আছেন, এমপিরা আছেন, আইজিপিরা আছেন, সেক্রেটারিজ আছেন, তাদেরকেও যেভাবে বিচার প্রতিদিন আদালতে হাজির করা হয়, একইভাবে আমি মনে করি হাজির করা উচিত অন্য যে কোনো নাগরিকের মতো। আমি মনে করি যে যেটা শুরু হয়েছে এটা গ্রহণযোগ্য, তবে মোটেও সুষ্ঠু না, সঠিক না। তবে কোন অবস্থাতেই সেনাবাহিনীর কোনো সুযোগ ছিল না এদেরকে এই ট্রাইব্যুনালে হাজির না করার। আমি মনে করি যে সমস্ত প্ররোচনা ছিল, প্রভোকেশন ছিল, এগুলাকে ওভারকাম করে সেনাবাহিনী প্রধান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেটা আরো দ্রুত হলে আরো বেশি ভালো হতো। ধন্যবাদ। জি, ব্যারিস্টার ফখরুল ইসলাম স্যার, আপনার আইনের কোনো ব্যত্যয় বলবো না, মানে পার্সিয়ালিটি দেখছেন কিনা আইন প্রয়োগের? তবে আজকে আমাদের আগের আলোচনার ধারাবাহিকতায় কথাটা বলি যে আমাদের ধারণা ছিল যে আদালতের চৌকাট পেরিয়ে তারা আসামি হবে, সেইটা যে আজকে করেছে সেজন্য একদিক থেকে ভীষণ খুশি যে সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক, তার মধ্যে তাদের যে কিছু সংখ্যক এই রকমের অপরাধী তারা যে আজকে আদালতের চৌকাট পেরিয়ে আসামি হয়েছে, সেটা একটা ভালো দিক। পুরো সেনাবাহিনীকে তো আর দোষ দেওয়া যাবে না, কারণ সেনাবাহিনীর অনেক ভালো ভালো অফিসার হয়তো এখনো আছেন, নিশ্চয়ই আছে। তো যে কয়জন অপরাধ করেছেন, দুর্নীতিতে গুম কমিশন যাদেরকে পেয়েছেন তাদের নামে শুধু ওয়ারেন্ট ইস্যু করেছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। তো আজকে তাদেরকে যে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তাতে আমি একটু ব্যথিত হয়েছি, কারণ তারা যে সাবজেল থেকে এসেছে, আমার মনে হয় তারা সাবজেলেই চলে গিয়েছে। এখন কোশ্চেন হলো দুটো, আদালত বলেছে জেলে প্রেরণ করা হোক, এখন জেল কোড অনুসারে হলো জেলারের মানে জেল সুপার, জেলার জেল কর্তৃপক্ষের দায়িত্ব তাদেরকে কোথায় রাখবেন, দ্যাট ইজ একটা কথা সত্য। কিন্তু অন্যান্য আসামিদেরকে যেহেতু কোনো সাবজেলে রাখার ব্যবস্থা নাই, তাহলে এক্ষেত্রে তাদেরকে আবার ওই ক্যান্টনমেন্টের মধ্যে যে সাবজেল, তারা আসামি হওয়ার আগেই যে সাবজেল গঠিত হয়েছে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে, সেইখানেই তাদেরকে নিয়ে গিয়েছে, সেটা আমার কাছে ভালো মনে হয় নাই। কারণ তারা যদি কাশিমপুর বা কেরানীগঞ্জে থাকতো তাদেরকে কিন্তু তারা কিন্তু আইন অনুসারে, জেল কোড অনুসারে তারা এমনিতেই ডিভিশন পাবে। কিন্তু সমস্যা হলো অন্য, ওই সাবজেলে থেকে তারা ভিডিও কনফারেন্স করতে পারবে কিনা, তাদের টেলিফোনের অ্যাক্সেস আছে কিনা, তাদেরকে ওয়াইফাই ব্যবস্থা আছে কিনা, আমার মনে হয় সেই সবগুলোর উপরে হয়তো একটু নজরদারি রাখতে হবে যে তারা কোনো ষড়যন্ত্রের অংশ হচ্ছে কিনা আবার নতুন করে, কারণ কত রকমের ষড়যন্ত্রের কথাই তো শুনছি। ফখরুল ভাই, এটা একটু ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার আপনি আছেন, মানে আমি যতটুকু জানতে পেরেছি যে তাদের ওইখানে ওয়াইফাই এবং ফোনও তারা ইউজ করতে পারবেন, সেখানে তাদের স্ত্রীরা প্রতিদিন তাদের খাবার দিয়ে আসতে পারবেন, স্ত্রীরা থাকতেও পারবেন, এরকমও শুনেছি। এই ডিসক্রিমিনেশনটা বন্ধ করার জন্য আজকে যে ইলিয়াস ভাই আলোচনা নিয়ে আসছেন, আমি খুবই খুশি যে একটা সময় উপযোগী কথা ধরেছেন। অন্য আসামিরা যারা ডিভিশন প্রাপ্ত আসামি, তাদের তো সেই ব্যবস্থা নাই, যারা তারা সবসময় ফোনের অ্যাক্সেস থাকবে অথবা ওয়াইফাই অ্যাক্সেস থাকবে, তারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে পারবে কিনা, তাদের বাসা থেকে প্রতিদিনের খাবার নিয়ে আসবে, এসব ব্যবস্থা যেহেতু অন্য কারো নাই, তো ওনাদেরকে সেই ব্যবস্থায় একটা বিশেষ ব্যবস্থার মধ্যে রাখা আমি মনে করি যেন এটা খুব দৃষ্টিকটু হবে এবং ডিসক্রিমিনেটরি, তাদেরকে মনে হবে যেন একটা প্রেফারেন্সিয়াল একটা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আর ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস এর আপনার আগের সেই নুরেমবার্গ মিলিটারি ট্রায়াল থেকে আপনি দেখেন যে অন্য আসামিদেরকে যেরকম রাখা হতো সেরকমেরই রাখা হয়েছে। এইখানে বরং তাদেরকে নর্মাল জেলখানায় ওই সাবজেল না বানিয়ে নর্মাল জেলখানায় পাঠিয়ে দেয়, আমি মনে করি যে সরকারের সেটা উচিত ছিল। যদিও এটা জেল কর্তৃপক্ষের একটা বিষয় থেকে যায়, থাকলেও এই ডিসক্রিমিনেশনটা একেবারে খুব মানে দিনের আলোর মতো পরিষ্কার, সেটি সঠিক নয় বলে আমি মনে করি আইনগতভাবে। জি, আমাদের হাসিনুর ভাই বোধহয় আজকে কিছুটা সমস্যা হচ্ছে, আমরা হাসিনুর ভাইয়ের অপেক্ষায় আছি।
তার আগে কিছু কথা আপনাদের জানিয়ে রাখি যে আজকে গাজীপুরে একটা ঘটনা ঘটেছে। ইসকন রিসেন্টলি বেশ কয়েকটা গুপ্ত হত্যা ঘটিয়েছে। তারা খুব গোপনীয়ভাবে তাদের কার্যক্রম পুরোদমে তারা চালিয়ে যাচ্ছে। এই পর্যন্ত এই গত 2-3 দিনের ভিতরে 2 জনকে তারা গুম করেছে। তাদের আজকে একজনকে, সে বাসা থেকে বের হয়েছে, তারপর থেকে তার ফোন বন্ধ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে 1 দিন আগে বা 2 দিন আগে একটা মাদ্রাসায় গিয়ে সেখানে ইসকনের বিরুদ্ধে কথা বলেছিল। আজকে একজন ইসকনের বিরুদ্ধে এক জায়গায় কথা বলেছে, সেখানে সেই প্রতিষ্ঠানে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে উনি কোথায় থাকেন, উনি কে, এইভাবে তার বিচার মানে খোঁজ জানতে চাওয়া হয়েছে। তো সরকারকে বলবো, ইসকন আমরা সেই 2018-19 সালে এই বিষয়গুলো বলেছিলাম, কিন্তু সরকার কিংবা বাংলাদেশের মানুষও বোধহয় এটা নিয়ে খুব বেশি সিরিয়াস না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনি দেশে গেলে আপনার জন্য কি থ্রেট মনে করেন কিনা, বলেছি যে আমি দেশে গেলে আমার জন্য একমাত্র সবার আগে যদি থ্রেট কাউকে মনে করি সেটা হচ্ছে ইসকন। এদের কতটুকু ক্ষমতা, কতটুকু এদের প্রভাব দেশের ভেতরে, এটা হয়তো আমরা খালি চোখে দেখা অসম্ভব। আমরা যাদেরকে গুমের কথা বলি, এরকম এই গুমের সাথে অনেক আলেমের গুমের সাথে ইসকন জড়িত, সেটা হয়তো আমরা জানিও না। তো এই বিষয়টা সরকারকে এবং গাজীপুর পুলিশ, তারা 2 দিন আগে একটা তাদের ফেসবুক পেজে এবং তারা বোধহয় একটা বিজ্ঞপ্তিও দিয়েছেন যে 2 দিন আগে যে মেয়েটা ধর্ষিত হয়, বাচ্চা একটা মেয়ে, মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার ছাত্রী, তাকে নিয়ে এক হিন্দু তাকে ধর্ষণ করেছে। 3 দিন ধরে তাকে আটকে রেখে তারপর ধর্ষণ করা হয়েছে। সেই মেয়েটাকে ধরার পরে এলাকার মানুষজন যখন কিনা এটা নিয়ে প্রতিবাদ করলো, তখন পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো যে এটা কোনো সাম্প্রদায়িক বিষয় না, এটা সাম্প্রদায়িক কি না বা কি এটা আপনি এখনো তদন্ত করতে পারেন নাই, তো আপনার এত আগ বাড়ায় তারপরে গাজীপুর পুলিশকে কেন বিবৃতি দিতে হলো? এটা সাম্প্রদায়িক, এবং হিন্দুরা এটা খুব সুকৌশলে, খুব কি বলবো, পরিকল্পিতভাবে মুসলমান মেয়েদেরকে তারা তাদের নাম গোপন রেখে তারপরে তাদের সাথে সম্পর্ক করছে, শারীরিক সম্পর্ক করছে, তাদের সাথে তাদের গর্ভে বাচ্চা দিচ্ছে, তারপর তারা পালিয়ে যাচ্ছে। এটা তারা একদম পরিকল্পিত হবে। এর সাথে হিন্দু মহাজোট, ইসকন, এই হিন্দুদের যেসব কট্টর জঙ্গি সংগঠনগুলো আছে, এরা সবাই জড়িত। তো সেটাকে তিনি হঠাৎ করে বলে ফেললেন যে এটা কোনো সাম্প্রদায়িক, এটা অবশ্যই সাম্প্রদায়িক, এবং এটার বিচার এই দেশে করতে হবে। যদি বিচার না করে, সেই ক্ষেত্রে আজকে সেনাবাহিনীর যে 15 জনের পরিণতি, আমার মনে হয় এটা দেখে সবাই শিক্ষা নেওয়া উচিত। এই দেশে কেউই আইনের ঊর্ধ্বে না। আমরা মনে হয় থ্যাংক ইউ একটা চমৎকার কথা বলেছেন, যে খুবই ভালো লাগছে যে অন্তত এই অভিযুক্তরা আজকে আদালতে এসেছে এবং আদালতের আওতার মধ্যে এসেছে, এবং এই যারা গুম খুন এবং ভারতের তাবেদার সরকারের হুকুম পালন করেছে, এবং তারাও তো হুকুমদাতা বেসিক্যালি। কারণ এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালসে আপনি দেখবেন ওই আলোচনায় সবসময় আসে যে কমান্ড রেসপন্সিবিলিটি, যারই কমান্ড করার ক্ষমতা আছে সে কিন্তু আসামি হইতে পারে। এই ক্ষেত্রে কিন্তু হাসিনা এটার জন্য একা আসামি নয়, ওনার হুকুম ওনারাও তামিল করেছেন ভারতের কৌশলে। কাজেই ওনাদেরকে যে আজকে আইনের আওতায় আনা হয়েছে, সেজন্য আমার খুব ভালো লাগছে যে শিক্ষার। কিন্তু সমস্যা হলো কি, যে ইতিহাস থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করে তো না। আজকে দেখুন, এই যারা সচিব আছে তারাও তো বলতে পারতো যে তাদেরকে একটা জেলখানা যারা আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখাও। আমি সে ব্যাপারে আমি খুব ব্যথিত আছি। এই মানে এই ডিসক্রিমিনেশনের জন্য আমি একটু ব্যথিত আছি। আদারওয়াইজ আমি খুব খুশি যে ওনারা চৌকাট পেরিয়ে মধ্যে এসেছে। এরা ব্যাপক প্রভাবশালী। কিন্তু আপনি যদি দেখেন যে এই যে এদের ভিতরে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান যখন আন্দোলন চলে, লেফটেন্যান্ট কর্নেল লেভেলের একজন অফিসারকে সেখানে গিয়ে বন্দুক ধরে তারপরে AK-47 দিয়ে গুলি করার দরকার নাই, তিনি নিজে শুয়ে পড়ে তারপরে সেখানে গুলি করছেন। মানে তার সৈনিকরা যখন কিনা তার সাথে গুলি করতে রাজি হয় নাই, তখন তিনি নিজে গুলি করে তাদেরকে সাহস দিচ্ছেন। অতএব এটা আমরা একটা ভিডিও দেখেছি, আমরা শুধু একটা ভিডিও দেখেছি, এরকম কত গুলি সে করেছে জানি না। সো এই জায়গাগুলোতে তাদের যে প্রতাপ, এখানে ব্রিগেডিয়ার হাসান নাসের আছেন, তিনাকে PNG করা হয়েছে। মানে যারা দেশপ্রেমিক তাদেরকে PNG, আর যারা কিনা দেশের বিরুদ্ধে কাজ করেছে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে, তাদের নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এবং এর মাঝখানেও সেনাবাহিনীর বেশ কয়েকজন অফিসার তাদেরকে ভারতে পাঠানো হয়েছে। তো এই জিনিসগুলো আমরা দেখছি। তো তারা গুম খুনের সাথে জড়িত, এখানে প্রীতি দেখানোরও কিছু নাই,
এখানে সম্মান দেখানোর কিছু নাই। গুম খুন যারা গুম হয়েছে, আপনার সেনাবাহিনী গুম হয়েছে, আমরা সাধারণ মানুষেরও না, আপনার সেনাবাহিনী গুম হয়েছে। এবং মূল বিষয় হচ্ছে আমরা যে আলোচনাটা আজকে করছি সেই আলোচনাটার যদি নাকি শেষের দিকে বলতে হয় যে ওয়াকার কেন এই শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি সাব জেলে তার এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে দিয়ে সাব জেল টেল করার কারণ হচ্ছে ওয়াকারের ভেতরে ভয় আছে যে সেও তো সেনাপ্রধান ছিল। যদি পুলিশ প্রধান তার পুলিশের অপকর্মের জন্য জেলে থাকতে পারে, তাহলে সেনা ওয়াকার কেন থাকবে না? 2 দিন পরে ওয়াকারও থাকতে পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে এখনো। সো ওয়াকারের সেই ভয় আছে, যে কারণে সে যতটা পারে তার কোলের মধ্যে রাখার চেষ্টা করছেন। এসব কোলে টুলে রেখে লাভ হবে না। আমরা তাজুল ভাইকে ধন্যবাদ জানাই এবং তাজুল ভাই নিরাপত্তা বাড়ানো হোক। এবং ডক্টর ইউনূসকে বলবো, ইউনূস সাহেব শয়তানি বহুত করেছেন, আপনার উপদেষ্টারা দুর্নীতি লুটপাট অনেক করেছে, কিন্তু এই বিচারগুলো আপনাকে করতে হবে। আর স্বরাষ্ট্র জি ইলিশ ভাই, এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা একটা দেখছি যে আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের একটা অংশকে বলা যায় যে কর্তৃপক্ষ কিনে নিয়েছে তাদের পক্ষে মতবাদ প্রচারের জন্য। লয়ারকে যেমন ফি দিলে আসামি যত বড় অপরাধী হোক তার পক্ষে আদালতে কথা বলে, এরকম লয়ারও কথা বলছে একই রকম যে এদেরকে সেনা আইনে বিচার করা হোক। প্রেসিডেন্ট জিয়া হত্যার মামলা সামরিক আইনে হয়েছে, কিন্তু লয়ার উনি জানে, নিজেও জানে যে ওটা একটা মিউটিনির বিচার হয়েছে, প্রেসিডেন্ট হত্যার বিচার হয় না। মিউটিনির বিচার সেনা আইনের 31 ধারায় হয়, অথচ এখানে বলা হচ্ছে যে মানবতার বিরুদ্ধে অপরাধ, এটা সেনা আইনের 27 ধারায় বিচারযোগ্য। ওয়ারাস 27 ধারায় বলা আছে যে ইনঅ্যাক্টিভ সার্ভিস যদি অপরাধ হয়, তখন অ্যাক্টিভ সার্ভিসের ডেফিনেশনও বলা আছে, অপারেশন চলাকালীন যদি কোনো অপরাধ ঘটে। এই ধরনের আইনকে মানে রং ইন্টারপ্রিটেশন করা হচ্ছে। আবার আরেক দল যাদেরকে বিভিন্ন রকম সুবিধা দিয়ে বক্তব্য কিনে নিচ্ছে এবং টেলিভিশনে প্রচার করতেছে যে সেনাবাহিনীর অফিসারদেরকে আলাদা জেলে অতীতেও রাখার ইতিহাস রয়েছে। কি ইতিহাস? কি প্রেসিডেন্ট এরশাদকে রাখা হয়েছে সাব জেলে, প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম জিয়া এবং শেখ হাসিনাকে রাখা হয়েছে। দেশের মানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর স্ট্যাটাস আর মানবতার বিরুদ্ধে অপরাধী দায়ী যারা এবং চার্জশিট হয়েছে, ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এমন অপরাধী কি একই কাতারে পড়ে, একই লেভেলের? মানে আমরা কি কম্পেয়ার করে আমরা বোধ শক্তি জ্ঞান সব হারিয়ে ফেলেছি যে তাদেরকে আমরা বলছি যে অতীতেও এরকম ভরি ভরি নাকি উদাহরণ আছে। 3টা উদাহরণ আছে, তারা হচ্ছে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান। আর আমরা এখানে বিচার, এখন আমরা আজকে যাদের নিয়ে আলাপ করছি তারা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধী সেনা সদস্য। হইতে পারে তার মধ্যে কিছু সিনিয়র অফিসার ইনভলভ আছে, কিন্তু জেলখানায় যে রিপোর্ট করার পরে তারপরে জেল কর্তৃপক্ষ ক্লাস ডিভিশন ডিক্লেয়ার করে, তাহলে আগের থেকে ডিভিশন পায় কি করে, সেটা আমার প্রশ্ন। তার মানে এখানে অনেকগুলো আইনের ব্যত্যয় ঘটাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এগুলোকে মনে রাখতে হবে যে আইন সবার জন্য সমান কথাটা সঠিক না। এভরিবডি ইজ ইকুয়াল ইন দ্য আই অফ ল, বাট সাম পিপল আর মোর ইকুয়াল, যেটাই প্রমাণ করতেছে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী। এই জিনিসটা বুঝতে হবে, এবং এটা একটা খারাপ উদাহরণ সৃষ্টি করছে। অপরাধ যদি হয়ে থাকে, যে ধরনের অপরাধ হয়েছে, এবং আনফরচুনেটলি যে 2টা গুমের মামলার আসামি তার মধ্যে একজন হচ্ছে সেনাবাহিনীর প্রাক্তন অফিসার, 3টা মামলা, বাট এর মধ্যে একজন তো ব্রিগেডিয়ার আজমি, তাহলে সেনাবাহিনী অফিসারের অপরাধ করছে। তার কি অবস্থায় তারা রাখছিল? তার ক্লাস, ব্রিগেডিয়ার আজমির ক্লাস কোথায় ছিল যখন তাকে গুম করা হয়েছে? হাসিনের ক্লাস কোথায় ছিল? তার ডিভিশন প্রয়োজন ছিল না? যারা গুমের ভিকটিম, হুম্মাম কাদের চৌধুরী আমার কত ঘনিষ্ঠ আপনারা জানেন, ব্যারিস্টার আরমান আমার কলিগ এবং আমার সঙ্গে খুব সম্পর্ক ভালো, ব্রিগেডিয়ার আজমি আমার সঙ্গে চমৎকার। এই 3 জনের কথাই যদি আপনি শুধু ধরেন, আমি ব্যক্তিগত সম্পর্কের কথা বলছি না, না সেটা বলছি না, মানে আমি যাদেরকে চিনি না, যাদেরকে চিনি তাদের অ্যাগনিটার কথা বলছি, তারা কি রকমের ফিল করেছে সেটা কথা বলছি। নাগরিক হয় তার অ্যাগনিও তো আপনার অ্যাগনি হইতে হবে। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি যে এর বাইরেও আজকে ফেসবুকে দেখলাম একটা বাচ্চা মেয়ে কান্নাকাটি করছে যে তাহলে এই 5ই আগস্ট আমার বাবাকে তো ফেরত দিতে পারে নাই। মানে আমার খুব খুব খারাপ লাগছে, কারণ আমার বড় সন্তান ও কন্যা সন্তান। তো সে বলছে যে তাহলে 5ই আগস্টের পরে তার ধারণা ছিল যে তার বাবা ফেরত আসবে, তার বাবা তো আসে না, এর অর্থ যে তার বাবা হয়তো দুনিয়ায় নাই। এই কথা বলে খুব কান্নাকাটি করেছে দেখলাম ফেসবুকে আজকে। খুব 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 ব্যথিত হয়েছি স্বাভাবিকভাবেই। আমার অবস্থা তো সেরকম হইতে পারতো, প্রায় সেরকমের অবস্থায় গিয়েছিলাম। হাউভার, তো কাজেই যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়াটা ঠিক হয়নি। আমি যদিও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে আজ হোল দোষ দেওয়ার কোনো বিষয় নাই, এর মধ্যে যারা দুষ্কৃতিকারী
এদের যেন, আমার একটা সন্দেহ হচ্ছে কি যে আমরা এই বিচার দেখতে পারবো কিনা কমপ্লিটলি, না অন্য কোনো ভাবে আবার বাধাগ্রস্ত হবে। ইলিয়াস ভাই সেটার ব্যাপারে একটু আলোচনা করতে পারেন যে আর কি কিভাবে বাধাগ্রস্ত হইতে পারে, সেইটার আইনগত বিষয় আমাকে জিজ্ঞাসা করতে পারেন যদি মনে করেন। যেমন আপনি বলেছেন যে আর্মি অ্যাক্টে 27 ধারায়, এটা একজন ওই মেজর সাহেব বলেছেন, তার এই ইন্টারপ্রিটেশন কোনোভাবেই সঠিক নয়। কারণ মানবতা বিরোধী অপরাধের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, এবং সবচেয়ে ভালো ব্যাপার 73 সালের পরে এই আইনটা তো 73 সালে 20 জুলাই পার্লামেন্ট পাশ করেছে। তো এর পরে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদের বিচার আমরা সম্পূর্ণ হয়েছে এটা দেখতে চাই। এইটি হলো সহজ কথা, আমরা যাতে এখান থেকে সবাই শিক্ষা গ্রহণ করে যে কোনো বাহিনীতে আপনি যতই পাওয়ারফুল হন না কেন, যাতে এরকমের একটা অপকর্ম করার দুঃসাহস সেটা ভারতের বুদ্ধিতে হোক, শেখ হাসিনার বুদ্ধিতে হোক, যার বুদ্ধিতে যাতে সে না করে। আর্মি অ্যাক্টের মধ্যে কিন্তু আপনারা, আর্মি অফিসাররা জানবেন যে আপনার ইলিগাল অর্ডার মানতে কিন্তু আপনি বাধ্য না। কর্নেল হাসিন আপনার অনেক। এবং আমি এই প্রসঙ্গে একটু বলি, আমি জেলখানায় থাকার সময় মেজর আরিফ আমার পাশের রুমেই ছিল। তাকে কত রকমের ভাবে ব্যবহার করেছে এরা, তার বর্ণনা মাঝে মাঝে সে দিয়েছে, আমি শুনে শিহরে উঠতাম। জি, ওই সাতক্ষীরের আসামি, আপনারা জানবেন, নাম জানবেন, মেজর আরিফ। আপনার আজকের যেই সারাদিনের ঘটনা পরিক্রমা, কি মনে হচ্ছে, কেমন লাগছে এই বিচার? শেষ পর্যন্ত ফকুল ভাই যেটা সন্দেহ প্রকাশ করেছেন, আশঙ্কা প্রকাশ করেছেন যে শেষ পর্যন্ত বিচারটাও করা যাবে কিনা, কারণ তাদের আমরা যতটুকু জানতে পেরেছি যে সাব জেলের যে সুযোগ সুবিধা রাখা হয়েছে সেখানে এই তাদের স্ত্রীদেরকেও সেখানে থাকতে দেওয়া হবে। স্ত্রীদের থাকতে দেওয়া মানে গার্লফ্রেন্ডরাও থাকতে পারে, ফোন রাখতে দেওয়া হবে, ওয়াইফাই থাকবে, স্মার্টফোন ইউজ করতে পারবে, এই বিষয়গুলো সেখানে থাকবে এরকম শুনতে পেরেছি। এটা কতটুকু সত্য? বিসমিল্লাহির রহিম ভাই, আমি সকালবেলায় ছিলাম সেই আইসিডিতে, তা আমি খুব খুশি। আমার দাদুল ভাই বললো সব ঠিকঠাক, কোনো অসুবিধা নাই। ধন্যবাদ দেওয়ার পরে জানতে পারলাম কারাগারে যাচ্ছে। তা আমি কিউরিওসিটি জিজ্ঞেস করলাম, ভাই কোন কারাগারে যাচ্ছে আসলে? হাসিমপুর না ওইটা? তো ভাই সাব ছিলাম, এটা কেন হইলো? তখন বলতেছে, ভাই আমার কিছু করার নাই, আদালত রায় দিয়েছে কারাগারে যাবে। অর্থাৎ আদালতের রায়ের পরে এটা ওইখানে মানে আপনাকে আইজিপি প্রিজন, তার দায়িত্ব পরে তাকে গাইড করে কোন কারাগারে নিবে। এখন এটা যত সহজ আমি বললাম এত সহজের না। আপনি দেখেন এসি বাসটা আবিষ্কার করলো কি? কার পয়সা কেনা হয়েছে? কোন মন্ত্রণালয় কিনছে? এটা হইতে হবে হোম মিনিস্ট্রি কিনছে। না কেলে হোম মিনিস্টার এখন পদত্যাগ করা উচিত। এই ধরনের বাটপার হোম মিনিস্টার আমাদের দরকার নাই। এইরকম স্বজনপ্রীতি হোম মিনিস্টার আমাদের দরকার নাই। উনি আমার খুব আদরের, বাট আমি লজ্জিত, আমি খুবই দুঃখিত এই ধরনের স্বজনপ্রীতি করার জন্য। যেখানে সাধারণ গাড়িতে আসা যাওয়া করে পুলিশের আইজিপি, আমাদের ওখানে আগে ছিলেন জেনারেল হারুন, সেনাপ্রধান বীর প্রতীক, তারপর ছিলেন আমাদের জেনারেল ইরশাদ স্যাররা বলছেন 75-এর যে নায়ক, তাদেরকে ওইভাবে জেলে রাখা হয়েছে। এমন কি হলেন এনাদেরকে এই ট্রিটমেন্ট দিতে হবে? হ্যাঁ, সরকার চাইলে অবশ্যই ট্রিটমেন্ট দিতে পারে। ওই 5 স্টার হোটেল শেরাটন, তার উপরে 2টা রুম নিয়ে নিল, অসুবিধা নাই। সবাইকে একটা করে হুড দিল, কোনো আপত্তি নাই। কিন্তু কেন এদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে? এটা একটা বৈষম্য সৃষ্টি করবে। আগামীতে এটা খারাপ প্রতিফলন হবে। মানুষ আর উৎসাহ পাবে যে অপরাধ করে মুক্তি পাওয়া যায়। এখন একটা কথা বলি, কেন তাদেরকে আনা হচ্ছে না? আমি যেটা সন্দেহ করি, এরা যদি মুখ খোলে, এরা মুখ খোলার জন্য অনেকে উদ্গ্রীব, আমার সাথে যোগাযোগ করছে, আমরা সব বলে দিব। এরা আইসিডিতে কোনো কথা বলে নাই, কারণ গোয়েন্দাদের প্রেসারে তোমরা কোনো কথা বলবা না। আইসিডিতে কোনো টর্চার হয় না, কোনো কিছু হয় না। এই কমান্ড রেসপন্সিবিলিটি পানিশমেন্ট হচ্ছে। কমান্ড রেসপন্সিবিলিটি তো তোমার দায়িত্ব ছিল। অনেকে একদম জানেই না হয়তো কি তার ছেলে আছে, নাম জানে, দেখে নাই কখনো। কথা হলো আপনারা এই লোকগুলি কোনো কোঅপারেট করে নাই আইসিডির সাথে। আগামীতে যাতে কোঅপারেট করতে না পারে এই জন্যই সাবজেল। এখন আপনি চেষ্টা করলেও আপনি পারবেন না, মোড়ামুড়ি করবে, ভয় দেখাবে। আমি মনে করি গোয়েন্দা সংস্থা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া উচিত আইসিডিতে, এবং এরা যেন না আসতে পারে, ইনফ্লুয়েন্স না করতে পারে, এবং অতি দ্রুত এদের এখান থেকে সরাইয়া কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাক। বিশেষ করে কাশিমপুর কারাগারটা দূরে হলেও অনেক সুবিধা, নিরাপদ এবং ভালো, সম্মান নিয়ে বসবাস করা যায়। আমার কাছে খারাপ লাগে সেনাবাহিনী অফিসার আমার কষ্ট দেয়, যে অপরাধ করছে সেই জন্য তো আপনি দায়বদ্ধ, আপনার তো কোঅপারেট করেন নাই। এরপর হলো আপনার বাসের কথা বললাম, সাবজেল করা এটা দায় দায়িত্ব সম্পূর্ণ হোম মিনিস্টারের, অর্থাৎ ডক্টর ইউনূস এখানে জড়িত। এটা একদিনে হয় নাই। এর সাথে ডক্টর ইউনূসও কম বেশি জানেন। উনি হয়তো ভাবক মানুষ,
জ্ঞানী মানুষ, ঠিক আছে, অসুবিধা নাই। তা আমরা এইখানে কৃতজ্ঞ হয়ে যাই যে এদেরকে জেলে আদালতে আনা হয়েছে। মানে বাঙালি আমরা কোন পর্যায়ে, এতে প্রশংসা করতে করতে শেষ। নিঃসন্দেহে এটা অনেক দাবিদার, অনেক কিছু, কিন্তু এই প্রক্রিয়া চালাতে গেলে, সত্য ঘটনা উদ্ঘাটন করতে গেলে আপনাকে অবশ্যই সাবজেল থেকে সরাইয়া মূল কারাগারে নিতে হবে, কারণ এখানে বৈষম্য করা যাবে না। এবং ওই যে সন্দেহ করতেছেন বিচার হবে কিনা, অবশ্যই বিচার হবে না। কিভাবে হবে? আমরা যেভাবে মারামারি শুরু করেছি রাজনীতিবিদরা সনদ নিয়ে, তাতে স্কোপ দিচ্ছি আরো কিছু বোম ফুটবে, গোলাবাজি হবে, তখন আমন্ত্রণ জানার সেনাবাহিনী আপনি টেক ওভার করেন, তাতে থেকে মাফ করে যাবে, মাফ করে দেওয়ার স্কোপ করা হবে। আমরা চাই না কোন রকম বৈষম্য হোক, কোন রাজনীতি পথে রাজনীতি চলবে। বাট লজ্জা লাগে কি ভাই, যে লোকগুলি কোনো কাজ করে না এই 5ই আগস্টের জন্য, জুলাইয়ে, এরা এখন গণমতের খাওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে, কে কোনটা খাবে, কোন মন্ত্রণা নিবে। এই জন্য কি এত লোক রক্ত দিছে? না, এনাদের এই নেতাদের ছেলে মেয়ে মাঠে ছিল, কেউ তো ছিল না। এরাই এখন হালুম হালুম করতেছে, কি খাবে? এরাই এখন বাটপাড়ি কথা বলতেছে। এই যে আমাদের বিএনপির এক নেতা বলতেছে সেনাবাহিনীর মানে ভাবমূর্তি, মানে মোরাল ভেঙে পড়বে। অসম্ভব। এদেরকে ওখানে রাখলে আলো মোরাল ভাঙবে, বের করে দিলে মোরাল শক্তিশালী হবে। এই অথর্ব জেনারেলদের আমাদের দরকার নাই। আপনারা ভালোবাসেন, দণ্ড হোক, পরে পুনর্বাসন করেন, অন্য জায়গায় আপত্তি নাই, বাট সেনাবাহিনীতে রেখে সেনাবাহিনীকে ধ্বংস করেন না। আর কেউ যদি খোয়াব দেখেন হাসিনা আসতেছে, কিচ্ছু করার নাই, দুঃখিত, তাহলে অন্য কিছু রক্তারক্তি হবে। এখন অনেক লোক আছেন আইনে হাতে আসবেন, একজন ভুলে যেতে হবে। হ্যাঁ, খোয়াব দেখে রে ভাই, না দেখলে এই কাজটা করে। সেনাবাহিনী উচ্ছিল উৎসাহ নিয়া এদের বাইরে ধরে দেই। একজন তো পলাইয়া গেছে, কোন পর্যায়ে গেলে 4 জন জেনারেল ডিজিএফআই ভারতে আশ্রয় নিছে। এই আমাদের শিক্ষা, এই আমাদের প্রশিক্ষণ, এই আমাদের দেশপ্রেম। আবার এই সব ইংরেজি বলে বসে বসে আমরা। এদেরকে কি করা উচিত আমি জানি না। মানে আগামী দিনে যে কথা বলবে সেনাবাহিনী সেই স্পেস রাখে নাই। আরে জেল, এই সাব জেল কইরা আরো স্পেস বন্ধ করে দিছে। কোন মুখে কথা বলবে এখন জেনারেল বাইরে আইসা? লজ্জা করা উচিত। এই ডিজিএফআইটাকে নষ্ট করে দিছে, এটাকে সংস্কার করার জন্য নিজের আগে আসা উচিত। হাসান নাসির স্যার আমরা বহু চেষ্টা করছি সেনাবাহিনী সংস্কার করার জন্য, এনারা করতে দেন নাই। আমরা তখন বলতেছিলাম এনারাই সাফার করবে। আমি মনে করি এখনো আপনারা সকলে বলুন, যাতে রাজনীতিবিদরা নিজেদের মধ্যে এত দ্বন্দ্ব সৃষ্টি করে অন্য কাউকে সুবিধা দিয়ে না বসে। ইউনূস সাহেব এত একটা ভালো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ, তার আশেপাশে যে উপদেষ্টা উনি রেখেছেন, ইউনূস সাহেবের ব্যাপারে আমি খুবই আশাবাদী। আই স্যালুট হিম ফর মেনি রিজনস। কিন্তু তার আশেপাশের উপদেষ্টাদের ব্যাপারে যে শুনি মাঝে মাঝে, তাতে তো খুব লজ্জিত হওয়ার একটা বিষয়। এবং উনি তাদের কিছু কাটছাট করেন না কেন এতদিন আমি জানি না আসলে। না, ওনার অনেক দুর্বলতা আছে, ওনাদের উপদেষ্টা গুলি এনাদের কি জানি না। এনাদের অবশ্যই এই সমস্ত না, ওনাদের উপদেষ্টা উচিত ছিল প্রতি মাস ব্যাংক হিসাব দেওয়া, হিসাব দেখো ভাই। লোক করেন আমাদের কোনো হয় না। আমাদের হাসিনা মানে হাসিনার ঘষা খেয়ে আমরা শিক্ষা পাইনি। আমাদের আরো দরকার, এই ছাত্ররাও ভুল করছে রাজনীতি করে, পেশায় গ্রুপে থাকতো, সব কটা সোজা করা দায়িত্ব। তারপর আমি মনে করি আমরা আশাবাদী, ইনশাল্লাহ আমরা প্রেশার ক্রিয়েট করবো যাতে এই কাজটা না করে। সেনা প্রধানের দায়িত্ব ছিল আসলে এগুলি না করা। এগুলো বিতর্কের সৃষ্টি করছেন, প্রতিদিনই এটা নিয়ে হবে কথাবার্তা। আমি বলবো সবাইকে যারা কথা বলেন, আপনার কথা বলবেন, এই বৈষম্য যেন বিচারে না থাকে, তাহলে এটা জুলুম হবে। আপনি একজনকে মাফ করে দিলেন, একজন ছেড়ে দিলেন, এটা কোনো বিচার হলো না। যদি মনে করেন অন্যায় হয় না, বিচার হবে না। কিন্তু অন্যায় স্বীকার করার পরে আপনারা এই ফাইজলামি করবেন, এর কোনো কারণ নাই। আমি অবাক হব না হাসান নাসির স্যার যে মেস এসে খাবার দিয়ে দিচ্ছে মেসে। না না, ইলিয়াস ভাই যা বলছে একবার 100% চলবে, ডোন্ট ওয়ারি। এখন এরা ওখানে তো আমি গেছিলাম নিচ পর্যন্ত, ওখানে আপনার ওয়াইফাই লাইন থেকে সবকিছু বিদ্যমান। এখানে জেল কোর্টে যে নিয়ম আছে, যে খাবার সেই খাবার তার খাইতে হবে, জেল কোর্টে যে প্লেট সেই প্লেটে তার খাইতে হবে। এটা ফাইজলামি করার অবকাশ নাই। রেজাকুল হায়দার একই অবস্থা ছিল, আমার একই অবস্থা ছিল। সুতরাং কোনো জিনিস ছাড় দিব না। ওই যে বিল্ডিংটা করা হয়েছে, আফজল এই পর্যন্ত কোনোদিন ক্যান্টনমেন্টের ভিতরে করা হয়েছে নাকি? না না, কোনোদিন হয় নাই, প্রশ্নই ওঠে না। ক্যান্টনমেন্টের ভিতরে কিসের সাবজেল? না না, ওইটা না। ওই বিল্ডিংটা কিন্তু ভিআইপি স্যুট, ইচ এন্ড এভরি রুম। আপনি অ্যাজ ইউ সেড, ভিতরে কুকিং ফ্যাসিলিটি আছে, রুম আছে, অ্যাটাচ বাথরুম। এটা তো সাবজেল হইতে পারে না। এটা 3 তলা বিল্ডিং, এখানে কারারক্ষী থাকবে, কারারক্ষী কমান্ডারের চলাফেরা হবে, কেউ যে কেউ ঢুকতে পারবে না, এবং অনুমতি নিয়ে থাকবে, এখন জেলার থাকবে।
কিন্তু এই ফ্যাসাদ আমি কেন নিতে যাবো? এই কারেন্ট বিল কে দিবে? কোন মন্ত্রণালয় দিবে? আমার তো মনে হয় আসলে ধরা উচিত ইলিয়াস ভাই, এই যে তারেক সিদ্দিকী আমাদের তারেক সিদ্দিকী ক্যান্টনমেন্টে ছিল, ওর কারেন্ট বিল সবগুলি সেনাপ্রধানের কাছে চাপানো উচিত। যতগুলি সেনাপ্রধান ছিল তারেক সিদ্দিকী বাড়ির মেনটেন্যান্স কস্ট সম্পূর্ণ সব সেনাপ্রধানের ঘাটে চাপানো উচিত। কোন ক্ষমতা বলে তারেক সিদ্দিকী ক্যান্টনমেন্টে ছিল? সে একই এক ঘটনা ঘটছে এখন। আমি মনে করি আমরা কঠোর হব, সোচ্চার হব ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। ধন্যবাদ ইলিয়াস ভাই। ব্রিগেডিয়ার হাসান নাসির, আপনাকে দিয়ে শেষ করি স্যার। সেটা হচ্ছে যে যারা অপরাধের অভিযোগে অভিযুক্ত এখন, তাদের প্রতি আপনার কি বলার আছে, এবং যারা এখন ক্যান্টনমেন্টে আছে, জুনিয়র সিনিয়র যেসব অফিসাররা আছে সেনাবাহিনীর, আমরা যত আলোচনায় করছি সেনাবাহিনীর এই অবস্থা দেখে আমরা খুব যে খুশি তা না, আমরা অবশ্যই অপরাধীদের শাস্তি চাই। কিন্তু এই যে কর্নেল হাসিনুর স্যার বললেন যে আমাদের 4 জন জেনারেল আজকে ভারতে, আমাদের দেশের মূল নিরাপত্তা মানে আপনাদের সেনাবাহিনীর মূল পলিসি হচ্ছে যে ভারতের সাথে আমাদের যুদ্ধ কিভাবে করবো এটা। সো আপনি যদি আমার 4 জন জেনারেল যদি নাকি সেটি আরো কতজন আছে আমরা তো জানি না, সব গোয়েন্দা তথ্য তো তাদের হাতে, আমার দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, স্বাধীনতা কিছুই তো নাই। সো এই জিনিসগুলো আমাদের জন্য খুব চরম একটা চিন্তার বিষয়, এবং ভবিষ্যতে যেন সেনাবাহিনী আর এই ধরনের অপকর্মের সাথে জড়িত না হয়, এবং সেটার জন্য আসলে সেনাবাহিনীর কি করা উচিত মনে করেন? আমার সব থেকে বড় চিন্তার বিষয় যে যাদের বিষয়ে আমরা জানি যে ভারতে আশ্রয় নিয়েছে, এবং ভারত থেকে যারা মিডিয়াতে কথা বলছে, যাদের মিটিং এর খবর আসছে, তাদের মানে স্থাবর অস্থাবর সম্পত্তি, তাদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সব বাতিল করা হয়েছে কিনা, বা না হইলে কেন হয় নাই, তাদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করা হচ্ছে না কেন, এই বিষয়টা মানে এই ব্যাপারে নমনীয়তা দেখালেই কিন্তু এই অপরাধটা ভবিষ্যতে হবে। একটা সশস্ত্র বাহিনীর জন্য কতটা লজ্জার বিষয় যে তার 4টা জেনারেল এবং সব থেকে যারা গোয়েন্দা বাহিনী প্রধান, তারা আজকে শত্রু দেশে আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রী নিয়েছে, হোম মিনিস্ট্রি নিয়েছে, আরো অনেক মন্ত্রীরা নিয়েছে। আমি তো মনে করি যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বলে এখন আর কিছু অবশিষ্ট নাই। তো এটাকে পুনরুদ্ধার করতে হলে ওদেরকে যেভাবেই হোক ধরে আনতে হবে, বা তাদেরকে বিচারের আওতায় নিতে হবে, দ্রুত সিদ্ধান্ত দিতে হবে। যেহেতু তারা অ্যাবসেন্ট, আমি মনে করি আইসিটি আরো দ্রুত কেন ডেট দেয় না মামলার? বেশি তদন্তের প্রয়োজন নাই তো, যা এভিডেন্স মিডিয়াতে আছে, ইট ইজ গুড এনাফ টু সাক্ষীটাকি সব আছে, সমস্যা জি, তাহলে তার তো সময় নেওয়ার প্রয়োজন নাই। সাক্ষী দিয়ে প্রমাণ দিবে, তাহলেই অন্যদের জন্য এটা শিক্ষণীয় বিষয় হবে। একটা প্রচার হচ্ছে মিডিয়াতে স্যার, একটা কথা বলে নাই, ডকুমেন্টে দেখা যাচ্ছে আপনি ছিলেন এই দায়িত্বে এতদিন, এই সময় এখানে তো কে কে জড়িত, কারা খাবার দিছে, কারা ডিউটি করছে, আমি তো চাই কে আমার মারছে, কে আমার গায়ে হাত তুলছে, আমি জানতে চাই হুই দ্যাট অফিসার, কে আমার অ্যারেস্ট করছে, আই ওয়ান্ট টু নো। এটা ফাইজলামি করার কিছু নাই তো এখানে, এরা রীতিমতন ফাইজলামি করছে। আপনি টক শোতে বলতেছি স্যার, যদি তারা ন্যায় বিচার না করে, মব তো বাইরে হয়েছে, ক্যান্টনমেন্টের ভিতরে মব হবে, আর আই উইল ডু ইট। স্বাভাবিক বিষয়, মব বাইর হয়, বিচার না পেলে না মব বাইর হবে। আমরা এখন উদ্যত ডিজিএফআই হাসিন, তোমার মনে আছে যে অনার বোর্ড সিস্টেম নাই দেখে তারা জানে না যে ডিজিএফআই ডাইরেক্টর কারা ছিল, মানে কতটা আন্ডারমাইন করছে একটা এই গুম কমিশনকে, মানে এটা কতখানি কি স্পর্ধা তারা দেখাইছে। এটার জন্য কাউকে শাস্তির আওতায় নেওয়া হয় নাই। আইসিটি টিম যখন কি বলে র্যাব 1-এ ভিজিট করতেছিল টিএফআই সেল, তখন ওই তাদেরকে বোমা মেরে তাদেরকে উড়াই দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। তার সাথে যারা জড়িত তাদেরও এখনো পর্যন্ত বিচারের আওতায় নেওয়া হয় নাই। আমার কথা হচ্ছে যে এখন আজকে আমরা দেখলাম আমাদের একটা দল যারা এই সমস্ত দালাল অবসরপ্রাপ্ত বাহিনী, তারা কিন্তু মানে প্রচার করার চেষ্টা করতেছে যে বিরাট একটা মানে আইনের প্রতি সম্মান দেখিয়েছেন। কর্তৃপক্ষের কি সম্মান না দেখানোর কোনো সুযোগ ছিল? তাহলে একটা জনগণের জন্য আইন কি আলাদাভাবে প্রযোজ্য? যে সেনা কর্তৃপক্ষ সার্ভিং অফিসারদের হ্যান্ডওভার করবে না তো কে করবে? যদি তারা চাকরিরত থাকে, ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তারা চাকরি হারাইছে, এটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে তাদেরকে নাও হ্যান্ডওভার করতে পারতো। এটা কি শৃঙ্খলা বাহিনীতে এটা হয় নাকি মানুষকে বোকা মনে করতেছে এরা? এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা সেনাবাহিনী কোনো ফেভার করে নাই, তাদের দায়িত্ব তাদেরকে অবশ্যই করতে হইতো, না হইলে কর্তৃপক্ষ আসামি হইতো, এটা তাদেরকে বুঝতে হবে। এটা যদি এই 15 জন যদি আজকে কোর্টে না যেত, এর জন্য 50 জন আসামি হয়ে যেত। সুতরাং তারা কেউ ফেভার করে নাই, এবং যে কারণে তারা ইন্ডিয়াতে আজকে যে প্রশ্নটা আপনি করছেন যে আজকে এই বাহিনীর প্রধানটা, গোয়েন্দা বাহিনীর প্রধানটা ভারতে নিয়ে গেছে, তাহলে আমাদের এই বাহিনীর নিরাপত্তা বা গোপনীয়তা বলে তো কিছু নাই। এটার তো একটা বিহিত করতে হবে। সশস্ত্র বাহিনীর কাঁধে অনেক কলঙ্ক,
এটা মুক্ত করার একমাত্র উপায় হচ্ছে এই সমস্ত ক্রিমিনালদেরকে ক্যান্টনমেন্টের সীমানার থেকে বের করা। আমার জন্য ক্যান্টনমেন্ট নিষেধাজ্ঞা হয়েছে, কিন্তু ওই ক্রিমিনালরা এখনো ক্যান্টনমেন্টের মধ্যে রয়েছে সাবজেল ডিক্লেয়ার করে, এরা এখনো ভিআইপি ট্রিটমেন্টের চিকিৎসা করে। আমার চিকিৎসা হাসিনা ওই কত 15-16 বছর চিকিৎসা করতে পারে না সিএমএ তে, তার কি অপরাধ? এখনো পারি না স্যার, এখনো পারে না। তাহলে এদের কি অপরাধ? আর আমরা দেখলাম যে ওয়ারেন্টভুক্ত আসামি সে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে সিএমএ তে। হোয়াট ইজ গোয়িং অন? এই দেশে কি আইন কি দুই রকম নাকি? এক একজনের জন্য এক এক ভাবে আইন প্রযোজ্য হবে? এবং হোয়াট ক্লাস দে বিলং টু, এটা জনগণকে প্রকাশ করতে হবে। এরা কোন শ্রেণীর মানুষ, যে এদের কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। এদের কারোর পিএনজি করা হয় নাই। এই পিএনজি এদের প্রত্যেকের নামে তো আগে পিএনজি ঘোষণা হইতে হবে। এরা ক্যান্টনমেন্টের ভিতরে সাব জেলে থাকে কি করে? এই হোম মিনিস্টারকে দায়ী করতে হবে, জবাবদিহি করতে হবে। উনি চুপ করেছিলেন, এই পিএনজি কেন হয়েছে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল। এখন এই এরা কি করে ক্যান্টনমেন্টের ভিতরে থাকে? এরা তো প্রথম ভাবে ক্যান্টনমেন্ট নিষেধাজ্ঞা। তোমরা সশস্ত্র বাহিনীকে কলঙ্কিত করছো, তোমাদের কোন অবস্থাতে ক্যান্টনমেন্টে থাকার কোনো অধিকার নেই, সেটা সাবজেক্ট করে তো প্রশ্নই ওঠে না। এই জিনিসগুলো বুঝাইতে হবে। আমরা দেশের আইনকে কিন্তু একেবারে তেজপাতা বানাই ফেলছি, এটা হইতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনী, ডিসিপ্লিন ফোর্স আইন নিজে মেনে সবার জন্য উদাহরণ সৃষ্টি করবে। তাহলেই একটা লোক অস্ত্র নিয়ে যখন কাউকে ধরতে যাবে তুমি অপরাধী, তখন তার কাছে সারেন্ডার করবে একটা মানুষ। এখন যে জনগণ কিন্তু অসহায়ের মতো শৃঙ্খলা বাহিনীর হাতে আসে জিম্মি হয়ে। আমি নিজে আইন মানি না, আমি কি করে আরেকজনকে আইনের আশ্রয় নিতে চাবো, জেলে আটকাবো, হেফাজতে নিব, পুলিশ হেফাজতে নিব? এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা পুরো আইনটাকে ধ্বংস করে ফেলছি, এটাকে পুনরুদ্ধার করতে হবে। এবং এটার জন্য আইন উপদেষ্টা যেমন দায়ী, স্বরাষ্ট্র উপদেষ্টা একইভাবে দায়ী। জেলখানায় যাওয়ার আগে ক্লাস ঠিক হলো কি করে? তাদের আদালতের রায়ের সাথে সাথে তাদের ডিভিশন কে দিল? এটা কি সব ইয়ের জন্য, আসামিদের জন্য একই আইন প্রযোজ্য হয়? তাহলে ওই রেজাকুল হায়দার এবং রহিমকে নর্মাল জেলে থাকতে হলো কেন, কন্ডেম সেলে কেন থাকতে হলো? এটা তো জেনারেল রেজাক নিজে বলছে আমাকে। আদালত হাসিনকেও তো তার তোমার মনে ক্লাস দেওয়ার সত্ত্বেও দেয় নাই। এটা কেন হচ্ছে? ডিভিশন দেওয়ার পরও ডিভিশন দেয় নাই, রিড করা হয়েছে, তারপরও দেয় নাই। আমি বীর প্রতীক ডিভিশন এমনি পাই। ফাইল আমি শুরু করতে বললাম না, এখন কিছু কথা বলি নাই। আমার মানে একটাই দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার পদত্যাগ। হি ডোন্ট ডিজার্ভ টু স্টে দেয়ার। ক্যান্টনমেন্ট থেকে এই আসামিগুলোকে বের করে সমস্ত সশস্ত্র বাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হবে। এই বোঝা সশস্ত্র বাহিনী নিবে না, এই বোঝা সশস্ত্র বাহিনী আর বহন করবে না এই সমস্ত আসামিদেরকে। এটা বুঝতে হবে জনগণকে। জনগণ না হলে বের করে নিয়ে আসবে ক্যান্টনমেন্ট থেকে এদেরকে। ধন্যবাদ। না, আমার মনে হয় যেটা হাসিনুর ভাই যেটা বলেছেন যে মানে এটা তাদেরকে ফোর্স করেই জনগণকে নিয়েই প্রয়োজনে জাহাঙ্গীর গেট অভিমুখে একটা পদযাত্রা হইতে পারে, তাদের ঘেরাও করতে হবে, যে এখানে অপরাধীদেরকে রাখা সম্ভব না। ফখরুল ভাই কিছু বলতে চাচ্ছিলেন? যে আমি বলতে চাইছিলাম যে বিচার যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, কোনো স্যাবোটাজের মধ্যে না পড়ে, কোনো রকমের বাধাগ্রস্ত, আমি এই বিচার সম্পন্ন হোক, একটা নর্মাল, যাতে মানুষ বোঝে যে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হোক, সেটাকে আমি চাই। এখানে যদি এরা থাকে ইলিয়াস ভাই, কারণ হলো এই অফিসাররাই আর্মিকে, এই অফিসাররাই আমাদের সশস্ত্র বাহিনীর কালিমা লেপন করেছে। সশস্ত্র বাহিনীর একজন এত বড় অফিসার এরকমের অন্যায় কাজ কেন করবে, সেই শিক্ষা যেন অন্য অফিসাররা পেয়ে যায়, যাতে যারা কোনোভাবেই একটা নিজেদের সুপেরিয়র কমান্ডের মধ্যে থাকার সত্ত্বেও তারা জানি কোনোভাবেই কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয়। এই শিক্ষা একটা কথা, এক লাইন ভাই। ক্যান্টনমেন্টে পুলিশের অস্ত্র নিয়ে থাকার অধিকার নাই, এলাও করে না। আমি তো মিলিটারি পুলিশে ছিলাম, আমি জানি। সুতরাং এখানে যখন সাবজেল ঘটনা করলো, এই যে জেল কর্তৃপক্ষ অস্ত্র নিবে না, প্রত্যেক অস্ত্র আনবে। যদি কেউ এটাকে দুইটা জেলাকে মেরে সব নিয়ে যায়, কে দায়িত্ব নিবে? এটা তো ফাইল লেবি, তাদের তো অস্ত্র নিয়ে ডিউটি করতে হবে। আমার এত ক্যাসাল আমি কেন নিব? কারো কেউ অস্ত্র নিয়ে ডিউটি করতে হবে যেন এরা পলাতে না পারে। ইউ হ্যাভ টু এনশিওর এভরিথিং, লাইক অন্য কোর্টের মতো। আমি দায়িত্ব কেন নিব? কোন খুশিতে নিব? আমি মনে করি স্বরাষ্ট্র সব থেকে বড় রিস্কি যেটা বিষয়, প্রতিদিন যে এরা আদালতে সাক্ষী দিয়ে আসবে, দিয়ে আসার পরে এটা পর্যালোচনা হবে শুধু এই বিল্ডিং এ না, সেনা সদরে পর্যালোচনা হবে, দিল্লিতে পর্যালোচনা হবে, কলকাতায় পর্যালোচনা হবে। এবং আগামী দিন কি সাক্ষ্য কে দিবে, কে হ্যাঁ বলবে, কে না বলবে, এটাও শিখিয়ে দেওয়া হবে। এই দায়িত্ব কে নিবে? এটাই বললাম স্যার, যাতে যারা সত্য কথা বলতে না পারে, হাসিনা টিকে যায়, এই প্যাকেজটা এখান থেকে হবে। এই জন্য অবশ্যই তাদেরকে বাইরে দিতে হবে, এখানে রাখা যাবে না। আমাদের এরকম মানে এই ধরনের যারা কোশ্চেন জড়িত এই সাবজেক্টের সাথে, সবাইকে আইনে আওতায় রাখা উচিত।
মানে দুঃখের বিষয়, আমার কিচ্ছু বলার নেই, লজ্জা, মানে কাদেরকে আমরা সেটা দিচ্ছি? যারা আমাদের সাথে কাজ করছে, আদমি স্যারের সাথে মিসবিহেভ করছে, 8টা বছর জীবন শেষ করে দিছে, পরিবারের উপর নির্যাতন, আমাদের শিক্ষা হয় নাই। যারাই করবেন তাদের সাথে এরকম এমন খারাপ ব্যবহার করা হবে। মব তো বললাম এখনো শুরু হয়নি ক্যান্টনমেন্টে, বাধ্য করবেন আমাদেরকে করতে, দ্যাট উইল বি মোর ডেঞ্জারাস। ধন্যবাদ ভাই। জি, আমরাও ঠিক একই দাবি করতে চাই, এবং আজকের আলোচনার ভিতরে একজনের ব্যাপারে আমাদের সবচাইতে বেশি ফোকাস দেওয়া দরকার। বাংলাদেশের মানুষের কাছে, জুলাই বিপ্লবী যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ, স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে যেখানে পাবেন সেখানে তাকে প্রতিহত করবেন। এই বদমাইশ হচ্ছে গিয়ে সব নাটের গুরু, তাকে দিয়েই ওয়াকার সব অপকর্মগুলো করাচ্ছে। সো তার পদত্যাগ করা খুব জরুরি। এর পদত্যাগ করতে না পারলে আপনি দেখেন তাদেরকে আজকে তাদেরকে ট্রাইব্যুনালে ডাকা হয়েছিল, তাদের সেনা হেফাজতে নেয়ার পরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা কত তড়িঘড়ি করে তারপরে প্রজ্ঞাপন জারি করে সেখানে সাবজেল ঘোষণা করে দিল একটা। সো সবকিছু প্রি প্ল্যান্ড। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে কোনো কিছু হবে না। আমি পুলিশের বিভিন্ন লোকজনের সাথে কথা বলে আজকে কর্ণফুলী থানার ওসিকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। আমি মানে আল্লাহর কসম করে বললাম, এবং আমার সজ্ঞানে আমি যত তার ব্যাপারে, সে মনে হয় সারা রাত ঘুমায় না। এই হোয়াটসঅ্যাপে আওয়ামী লীগের কোন গ্রুপে হাসিনা কথা বলে, ওই এলাকার হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে কি বলে, ইসকন কি বলে, সারা রাত সে আমাকে টেক্সট করতো যে ভাই এই যে এখানে হচ্ছে, এবং তার এই তথ্যের ভিত্তিতে আমি জানি না সে এগুলো কোত্থেকে পেত। সে আমাকে 2 দিন আগে জানাই দিত যে আগামীকাল পরশুদিন ঢাকায় এই জায়গায় মিছিল হবে। আমি ডিবিকে ফরওয়ার্ড করতাম, আমি পুলিশকে ওই সংশ্লিষ্ট থানার ওসিকে ফরওয়ার্ড করতাম, জুনিয়র ডিসিকে ফরওয়ার্ড করতাম। সেই প্রেক্ষিতে তাদেরকে ধরা হতো। সে অফিসারটাকে হুট করে আজকে কি এলাকায় কোন এক পত্রিকায় তার বিরুদ্ধে নিউজ হয়েছে, সেটার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। যাত্রাবাড়ি থানাতে 5 তারিখের পরপর যে ওসি ছিলেন, সেই ওসিকে তারা সেখান থেকে সরিয়ে 112টা মামলা করেছেন তিনি। আওয়ামী লীগের এমন কেউ নাই, সেই মামলার উপরে বেস করে এখন অনেক কিছু করা হচ্ছে, অনেককে সেই মামলায় দেওয়া হচ্ছে, অনেককে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু এত পরিশ্রমী, এত আওয়ামী বিরোধী একজন অফিসার, তাদেরকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতে দিচ্ছে না, এই খোদা বক্স সে থাকতে দিচ্ছে না, এরা এগুলো করে যাচ্ছে। তো আমার মনে হয় এই বিচারগুলো পেতে হলে এবং তাদেরকে যথাযোগ্য শাস্তি দিতে হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখান থেকে পদত্যাগ করতে হবে, সরাইতে হবে। কারণ ওয়াকারের এই চালাকে রেখে তারপরে এই ধরনের বিচার কোনোভাবেই সম্ভব না। যাই হোক, আমরা তারপরও আশা করি যে, যেটা মাঝখানে বলছিলাম যে হাসিনার ফেরার সম্ভাবনা, হাসিনা এই দেশে ফিরলে এই দেশে কোনো মানে ওই প্রতিবাদের বিষয় না, এদেশে গৃহযুদ্ধ বাঁধবে, যুদ্ধ করে মানুষের জীবন নিয়ে তারপরে এই দেশে যদি কেউ প্রতিষ্ঠিত করতে হয় সেটা করতে হবে, কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা হবে না। সো সেই দিন শেষ। এই দেশের নাম খালি একটা মিছিল করে দেয় কি অবস্থা হয়। আর হাসিনা আসা তো ভো পরে, আমরা চাই আসুক, সে আসলে তারপরে বুঝবে কেমন লাগে মজাটা। সেই দিন শেষ। এবং ওয়াকার আপনার 1.5 বছর কিন্তু শেষ। আপনি এমনিতেই তো পলিটিক্যাল একটা গভর্নমেন্ট আসলে সেনাপ্রধান চেঞ্জ হবে, যদি সব মিলায়ও যদি হয় শেষ হয়, তাহলেও কিন্তু আপনি 2027 শেষ। তো 27 শেষ যদি হন, তারপরে আপনারা বাঁচাবে কে? আপনারা আজিজ রে কেউ বাঁচাইতে আসে? আপনার শফিরে কেউ বাঁচাইতে আসে? এখন হারুন জেলে ছিল, কেউ বাঁচাইতে গেছেন আপনারা? সো আপনারাও কেউ বাঁচাইতে আসবে না। যা করার খুব হিসাব করে করেন। এইসব শয়তানি বন্ধ করে যদি আসলেই চান যে কিছু একটা করতে, যে বলেন দিস এই অফিসার গুলো আমাদের ছিল, অপরাধী ছিল, আমরা তাদেরকে করলাম। ওরা যেহেতু সেনাবাহিনী, তা আপনাদের দেশবাসীর কাছে আমরা ক্ষমা চাই, আমাদেরকে এতটুকু শাস্তি দেওয়া হোক, এতটুকু আমাদের প্রতি সহনশীলতা দেখানো হোক। বাট অপরাধ করেছেন, কি করেছেন এসব বলে আসতে হবে। আপনি কিছুই বলবেন না, কিছুই জানেন না, কিছুই বুঝেন না, এইটা বলে লাভ নাই। কারণ আমাদের সব সাক্ষী আছে, প্রমাণ আছে, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এটার বিচার এই দেশে হবে। এবং আমরা প্রেশার গ্রুপ হিসাবে যাদের মাঠে থাকা উচিত আমরা তো আছি। সেনাবাহিনীর ভেতরেও বিশাল একটা অংশ এখন চাই এটার বিচার হোক। এবং সেনাবাহিনী যারা ভেতরে আছেন, আমি মনে করি আপনাদের এই কলঙ্ক ধুয়ে মুছে পরিষ্কার হবার জন্য, এদের বিচারের জন্য যা প্রেশার তৈরি করা আপনাদের ভেতর থেকে তৈরি করা উচিত। যাই হোক, যারা আইসিটির সাথে আছেন, তাজুল ভাই সহ বিচারক সবাইকে আবারও ধন্যবাদ জানাই, দেশবাসীকেও ধন্যবাদ জানাই, যারা আজকে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।